আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজ নিয়ে এসেছি হুমায়ূন আহমেদের লেখা ছোট গল্প পাথর। চিত্রা মা, চাটা উপরে দিয়ে আয় তো। চিত্রা বারান্দায় বসে নখ কাটছিল। বাঁ হাতের কড়ি আঙুলের একটা নখ ভেঙেছে। ভাঙা নখ রিপেয়ার করা সহজ ব্যাপার না। তার সমস্ত মনোযোগ সেই ভাঙা নখে। নখটা এমনভাবে কাটতে হবে যেন ভাঙাটা চোখে না পড়ে। চিত্রা মার দিকে না তাকিয়েই বলল, দেখছো না মা, একটা কাজ করছি। সুরমা বিরক্ত গলায় বললেন, কাজটা 1 মিনিট পরে করলে হয় না? চিত্রা বলল, হয় না। উপরে চা নিয়ে যাওয়াচ্ছি, আমার কাজটা অনেক বেশি জরুরি। তাছাড়া উপরে চা নিয়ে যেতে আমার ভালো লাগে না। সুরমা অবাক হয়ে বললেন, কেন? জবির চাচা সারাক্ষণ জ্ঞানের কথা বলেন, পড়া জিজ্ঞেস করেন, ইংলিশ ট্রান্সলেশন জিজ্ঞেস করেন, আমার অসহ্য লাগে। তুই তো তার সাথে বেশ হাসি মুখেই কথা বলিস। আমি সবার সঙ্গে হাসি মুখে কথা বলি, অপছন্দের মানুষের সঙ্গে আরও বেশি হাসি মুখে বলি, যাতে তারা বুঝতে না পারে আমি খুব চমৎকার অভিনেত্রী। যাদের সঙ্গে আমি খারাপ কথা বলি বুঝতে হবে আমি তাদের খুব পছন্দ করি, যেমন তুমি। সুরমা বিরক্ত মুখে চায়ের কাপ নিয়ে চলে যাচ্ছেন। সকালবেলার এই কাজের সময়ে চিত্রার বকবকানি শোনার কোনো অর্থ হয় না। মেয়েটার কথাবার্তা কাজকর্মে কোনো ঠিক ঠিকানা নাই। বারান্দায় বসে নখ কাটছে, কাটা নখ ছড়িয়ে থাকবে, সে উঠে চলে যাবে। চা ঠান্ডা হচ্ছে। সুরমা উপরে পাঠানোর কোনো ব্যবস্থা করতে পারছেন না। কাজের মেয়েটার জ্বর এসেছে, সে কাঁথামুড়ি দিয়ে কোকো করছে। রশিদকে পাঠিয়েছেন বাজারে। 1 কাপ চা উপরে পাঠানোর লোকের অভাবে নষ্ট হবে? তার মনটা খুটখুট করছে। অপচয় তার একেবারেই সহ্য হয় না। তিনি চায়ের কাপে চুমুক দিলেন। চা তার পছন্দের পানীয় না। চা খাবার পর মুখ মিষ্টি হয়ে থাকে, মিষ্টি ভাবটা কিছুতেই যায় না। চিত্রার নখ কাটা শেষ হয়েছে, তার মুখ হাসি হাসি। তার অভিনয়টা ভালো হয়েছে। মা সত্যি সত্যি ধরে নিয়েছেন সে জবির চাচাকে খুবই অপছন্দ করে। সামান্য 1 কাপ চাও সে উপরে নিয়ে যেতে রাজি না। অথচ সে ছটফট করছে, কারণ 11টা প্রায় বাজে, এখনও অদ্ভুত মানুষটার সঙ্গে তার দেখা হয়নি। এখন সে নিশ্চিন্ত মনে চা নিয়ে উপরে যেতে পারবে। খুব কম করে হলেও 1 ঘন্টা কথা বলতে পারবে। চিত্রা রান্নাঘরে ঢুকল। বিরক্ত বিরক্ত মুখ করে বলল, মা চা দাও, নিয়ে যাচ্ছি। সুরমা গম্ভীর গলায় বললেন, তোকে নিতে হবে না। অন্য একজনের চা তুমি চুপচুপ করে খেয়ে ফেলছ, আশ্চর্য। শুধু শুধু কথা বলিস না তো। চিত্রা হঠাৎ গম্ভীর হয়ে বলল, মা শোনো, আমি 1 ঘন্টার জন্য ছাদে যাচ্ছি। ছাদে হাঁটাহাঁটি করব। এই 1 ঘন্টা কেউ যেন আমাকে বিরক্ত না করে। আর শোনো, তুমি আরেক কাপ চা বানিয়ে দাও, আমি জ্ঞানী চাচার জন্য নিয়ে যাচ্ছি। তোকে চা দিয়ে আসতে হবে না। অবশ্যই হবে। না দেওয়া পর্যন্ত আমার মনে একটা অপরাধবোধ কাজ করবে। সারাক্ষণ মনে হবে, আহা, আমার জন্য বেচারা চা খাওয়া থেকে বঞ্চিত হলো। অপরাধ বোধ থেকে হবে গিল্টি ফিলিংস। সেখান থেকে জটিল জটিল সব ধরনের মনের রোগ তৈরি হবে। তারপর একদিন দেখা যাবে আমি ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেছি, আমার মাথার ঘিলু চারদিকে ছিটকে পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি। তুই সারাক্ষণ এত কথা বলিস কিভাবে? ছোটবেলায় তো এরকম ছিলি না। ছোটবেলায় কীরকম ছিলাম? হাবা টাইপের? আর কথা বলিস না তো। তুমি আমার সামনে থেকে সরো তো মা, আমি চা বানাবো। আমার নিজেরও চা খেতে ইচ্ছে করছে। জ্ঞানী চাচার জন্য 1 কাপ নিয়ে যাব। অপরাধ বোধ থেকে মুক্ত হব। ভালো কথা মা, আমার হাতের কাটা নখগুলো সারা বারান্দায় ছড়ানো। কাউকে দিয়ে পরিষ্কার করিও, নয়তো তুমি আমার সঙ্গে খ্যাচখ্যাচ করবে। চুপ কর তো। চিত্রা খিলখিল করে হেসে উঠল। সে চায়ের কাপে চা ঢালছিল। হাসির কারণে চা চারদিকে ছড়িয়ে গেল। ধমক দেওয়ার বদলে সুরমা মুগ্ধ চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটা এত সুন্দর। পিঠময় চুল ছড়িয়ে সে বসে আছে, ঘর আলো হয়ে আছে। সুরমার বুক ধরধর করতে লাগলো। এত সুন্দর হওয়া ভালো না। মা, কি তোমার কি ধারণা আমাদের জ্ঞানী চাচা বোকা না বুদ্ধিমান? বোকা হবে কেন? এসব কী ধরনের কথা? একমাত্র বোকারাই সারাক্ষণ জ্ঞানীর মতো কথা বলে, এই জন্যই আমার ধারণা তিনি বেশ বোকা।
শুধু চা নিয়ে যাচ্ছিস কেন? বিস্কিট নিয়ে যা। আমি বিস্কিট ফিস্কিট নিতে পারবো না। চিত্রা চা নিয়ে উঠে চলে গেল। সুরমা গেলেন বারান্দায় ছড়িয়ে থাকা নখ পরিষ্কার করতে। বারান্দা ঝকঝকে পরিষ্কার, নখের একটা কণাও কোথাও পড়ে নেই। মেয়েটা কি যে করে! মায়ের সঙ্গেও ফাজলামি। রশিদ বাজার নিয়ে এসেছে, তিনি বাজার তুলতে গেলেন। রশিদকে দিয়ে একটা প্লেটে করে কয়েকটা বিস্কিটও উপরে পাঠাতে হবে। কথাটা মনে থাকলে হয়, তার কিছুই মনে থাকে না। বাজার তুলতে তুলতে আসল কথাটাই ভুলে যাবেন। পুঁই শাকের বড় বড় পাতা আনতে বলেছিলেন, এনেছে কিনা কে জানে, হয়তো ভুলে বসে আছে। চিত্রার বাবা ইলিশ পাতুরি খেতে চেয়েছিলেন, সরিষাও আনা দরকার ছিল। পুরনো সরিষায় তিতকুট ভাব হয়। পাতুরি বানালে জবিদ সাহেবকে পাঠাতে হবে। ভালো মন্দ রান্নার সময় ভদ্রলোকের কথা মনে হয়, শেষ পর্যন্ত পাঠানো হয় না, আসল সময়ে ভুলে যান। সুরমার মনে হলো ডায়াবেটিসের সঙ্গে জরুরি বিষয় ভুলে যাওয়ার একটা সম্পর্ক আছে। ডায়াবেটিস ধরা পড়ার পর থেকে এরকম হচ্ছে। না, আজ জবেদ সাহেবকে খাবার পাঠাতেই হবে। জবেদ আলী সুরমাদি তিনতলায় বাড়ির ছাদে থাকেন। ছাদে চিত্রার বাবা আজিজ সাহেব বাথরুম সহ একটা ঘর বানিয়েছিলেন। গেস্ট রুম, গেস্ট এলে ছাদে থাকবে, মূল বাড়ির সঙ্গে সম্পর্ক থাকবে না। মাঝে মাঝে নিজেরাও থাকবেন। বৃষ্টি বাদলা দিনে ছাদের চিলে কোঠায় থাকতে ভালোই লাগে। সেই পরিকল্পনা কাজে লাগলো না। আজিজ সাহেবের মাথায় অর্থকরী পরিকল্পনা খেলা করতে লাগলো। ছাদের ঘরটা ভাড়া দিলে কেমন হয়? নির্ঝঞ্ঝাট টাইপের ভাড়াটে পাওয়া গেলে প্রতি মাসেই হেসে খেলে 2000 টাকা পাওয়া যাবে। বছরে 24,000, 10 বছরে 2,40,000। আজিজ সাহেব এক রুম ভাড়া হবে এমন একটা বিজ্ঞাপন দিলেন। বর্তমান ভাড়াটে জবেদ আলী সেই বিজ্ঞাপনের ফসল। ভদ্রলোকের বয়স 53, ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে পড়াতেন। ভালো না লাগায় ছেড়ে দিয়েছেন। বর্তমানে বই পড়া এবং লেখালেখি ছাড়া কিছুই করেন না। এই প্রসঙ্গে জিজ্ঞেস করলে হাসি মুখে বলেন, যেভাবে বেঁচে আছি এইভাবে আরও 10 বছর বেঁচে থাকার অর্থ আমার আছে। 10 বছরের বেশি বেঁচে থাকবো বলে মনে হয় না, যদি বেঁচে থাকি তখন দেখা যাবে। আদর্শ ভাড়াটে বলতে যদি পৃথিবীতে কিছু থেকে থাকে, জবেদ আলী তাই। তিনি কোথাও যান না, কেউ তার কাছে আসেন না। দুপুর বা মধ্যরাতে হঠাৎ টেলিফোন করে কেউ বলে না, আপনাদের ছাদে যে ভদ্রলোক আছেন জবেদ আলী, তাকে একটু ডেকে দিন। শুরুতে আজিজ সাহেব বলে দিয়েছিলেন, ভাই মাসে 2 তারিখে ভাড়া দিয়ে দিবেন। 1 বছর হয়ে গেল জবেদ আলী তাই করছেন। খামে ভর্তি করে 20টা 100 টাকার নোট দিচ্ছেন। প্রতিটি নোট নতুন, কোনো ময়লা নোট বা স্কচ টেপ লাগানো নোট তার মধ্যে নেই। ভাড়াটের নানান অভিযোগ থাকে, এই ভদ্রলোকের কোনো অভিযোগও নেই। একবার পানির মেশিন নষ্ট হয়ে যাওয়ায় 3 দিন পানি ছিল না, তিনি কাউকে কিছু বলেননি। একতলা থেকে বালতি করে পানি এনেছেন। সুরমা দেখতে পেয়ে ছুটে এসেছিলেন, চোখ কপালে তুলে বলেছিলেন, এ কি, আপনি পানি তুলবেন কেন? আমার ঘরে 3টা কাজের মানুষ, বললেই পানি তুলে দেয়। জবেদ আলী বলেছিলেন, ভাবি আমি নিজেও একজন কাজের মানুষ, সামান্য 1 বালতি পানি উপরে তোলার সামর্থ্য আমার আছে। যেদিন থাকবো না সেদিন আপনাকে বলবো। আজিজ সাহেব পৃথিবীর কোনো মানুষকে বিশ্বাস করেন না, পছন্দও করেন না। তার ধারণা আল্লাহ তাআলা মানুষকে বধ হিসেবে বানিয়েছেন। ভালো যা হয় নিজের চেষ্টাই হয়। কিছুদিন ভালো থাকার পর আবার নিজের বদ ফর্মে ফিরে যায়। সেই আজিজ সাহেবেরও ধারণা জবেদ আলী মানুষটা খারাপ না। সুরমা পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করেন, তার ধারণা জবেদ আলী মানুষ হিসেবে শুধু ভালো না, অসাধারণ ভালো। শুধু একটু দুঃখী, তা তো হবেই, ভালো মানুষেরা দুঃখী দুঃখী হয়। ভদ্রলোকের একটা মাত্র মেয়ে ইন্টারমিডিয়েট পড়তে পড়তে বিয়ে করে স্বামীর সঙ্গে চলে গেল ভার্জিনিয়া। বাবা একা পড়ে রইল দেশে। বাবা এবং মেয়ের আর দেখা হবে কিনা কে জানে। সুরমা একবার কথায় কথায় জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা ভাই, স্ত্রী মারা যাবার পর আপনি আবার বিয়ে করলেন না কেন? বিয়ে করলে তো আর এই কষ্টটা হতো না। একা একা পড়ে আছেন, ভাবতেই খারাপ লাগে। ভদ্রলোক হাসি মুখে বলেছেন, ভাবি একটা বড় ধরনের বোকামি হয়েছে, ব্যাপারটা আপনাকে বলি। আমার মেয়ের জন্মের পরপর স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ল।
অসুস্থ অবস্থায় এক রাতে আমার ঘুম থেকে ডেকে তুলে বলল, শোনো, তুমি আমাকে একটা কথা দাও, আমি যদি মরে টরে যাই তুমি কিন্তু বিয়ে করতে পারবে না। আমি ঘুমের ঘরে ছিলাম, বলে ফেললাম আচ্ছা। বলেই ফেঁসে গেছি। বেচারি তার মাসখানিক পর মারা গেল, আমি ঝুলে গেলাম। সুরমা বিস্মিত হয়ে বললেন, হাসছেন কেন? এর মধ্যে হাসির কি আছে? ঘুমের মধ্যে একটা কথা বলে কেমন ফেঁসে গেলাম দেখেন না, এই জন্যই হাসছি। ভাই, আপনি বড়ই আশ্চর্য লোক। আমি মোটেই আশ্চর্য লোক না ভাবি, আমি খুব সাধারণ লোক। বেশি সাধারণ বলেই বোধহয় আশ্চর্য মনে হয়। আপনার স্ত্রী কি খুব সুন্দরী ছিলেন? সুন্দরী ছিল কিনা বলতে পারছি না, তবে অপুষ্টিজনিত কারণেই বাঙালি মেয়েদের চেহারা একটা মায়া মায়া ভাব থাকে। সেই মায়া ভাবটা ডবল পরিমাণে ছিল, এটুকু বলতে পারি। তার ছবি আছে আপনার কাছে? আমার কাছে নেই, আমার মেয়ের কাছে আছে। মার সব ছবি তার কাছে। জবেদ আলীর প্রতি মায়ায় সুরমার দুর্বৃত হলো। বারবার মনে হলো, ইস, মানুষটার জন্য যদি কিছু করা যেত। যতই দিন যাচ্ছে সেই মায়া বাড়ছে। চিত্রা চায়ের কাপ হাতে জবেদ আলী সাহেবের ঘরে জানালার কাছে দাঁড়িয়ে আছে। সে তার নিচের ঠোঁটটা কামড়ে ধরে আছে, তার কপালে ঘাম। সে এক ধরনের অস্থিরতা বোধ করছে, যে অস্থিরতার কারণটা তার কাছে ঠিক স্পষ্ট নয়। জবেদ আলী চৌকিতে বসে আছেন, তার পিঠ দেয়ালে, পরনে লুঙ্গি ও ফুল হাতা শার্ট। ভদ্রলোকের অনেক বিচিত্র অভ্যাসের একটি হচ্ছে ফুল হাতা শার্ট ছাড়া তিনি পরেন না। চিত্রার মনে হলো, ইস, এনাকে কি সুন্দর লাগছে। এটা মনে হবার জন্যও সে লজ্জিত হলো না, অপ্রস্তুত বোধ করল না। অথচ প্রথম দিন মানুষটাকে দেখে খুব রাগ লেগেছিল। বাইরের উটকো একজন মানুষ ছাদের ঘরে পড়ে থাকবে, যখন তখন ছাদে আসা যাবে না, বৃষ্টিতে ছাদে গোসল করা যাবে না, বাবার সঙ্গে এই নিয়ে তর্ক করা যাবে না, বাবার কথার মাঝখানে তাকে থামিয়ে বলবেন, যা বোঝো না তা নিয়ে তর্ক করবে না, তোমার অভ্যাস হয়েছে তোমার মার মতন না বুঝে তর্ক করা। চিত্রা বাবাকে বলেনি জবেদ নামে মানুষটাকে কিছু কঠিন কথা শোনাতে গেছে। কঠিন কথাও ঠিক না, অবহেলাসূচক কিছু কথা, যা থেকে মানুষটা ধরে নেবে এখানে তার বাস সুখকর কিছু হবে না। লোকটা চেয়ারে কাত হয়ে শুয়ে বই পড়ছিল এবং পা নাচাচ্ছিল। চিত্রাকে দেখে পা নাচানোও বন্ধ করল না, বই থেকে চোখও তুলল না। গম্ভীর গলায় বলল, কেমন আছো চিত্রা? লোকটার পক্ষে তার নাম জানা বিচিত্র কিছু না, নাম তো জানতেই পারে, হয়তো কাউকে জিজ্ঞেস করে জেনে নিয়েছে। তারপরে প্রথম আলাপেই পরিচিত ভঙ্গিতে জিজ্ঞেস করা, কেমন আছো চিত্রা? খুবই আশ্চর্যজনক। এসো, ভিতরে এসো। দরজা ধরে দাঁড়িয়ে আছো কেন? দরজা ধরিয়ে দাঁড়িয়ে থাকাটা খুবই অলক্ষণ। অলক্ষণ কেন? প্রাচীন বাংলার বিশ্বাস যে মেয়ে দরজা ধরে দাঁড়িয়ে থাকে তার ঘরে সুজন ঢোকে না। চিত্রা দরজা ছেড়ে ঘরে ঢুকল এবং বেশ সহজভাবেই চৌকির উপর বসল। জবেদ আলী নরম গলায় বললেন, পরীক্ষা কেমন হয়েছে? ভালো, শুধু ইংরেজিটা খারাপ হয়েছে। ইংরেজি খারাপ হলে কিছু এসে যায় না, ইংরেজি বিদেশি ভাষা, বাংলাটা ভালো হলেই হলো। ইংরেজি খারাপ হওয়া ক্ষমা করা যায়, বাংলা খারাপ হওয়া ক্ষমা করা যায় না। আমার বাংলাও খারাপ হয়েছে। সে কি? আসলে আমার সব পরীক্ষাই খারাপ হয়েছে, তবে বাসায় কাউকে কিছু বলিনি। বাসার সবাই জানে আমার সব পরীক্ষা ভালো হয়েছে, শুধু ইংরেজিটা একটু খারাপ হয়েছে। আমি যা বলি সবাই তাই বিশ্বাস করে, কারণ আমি হচ্ছি খুব ভালো অভিনেত্রী। তাই নাকি? জি। মাঝে মাঝে আমার নিজের অভিনয় দেখে মনে হয় আমি সুবর্ণা মোস্তফার চেয়েও ভালো অভিনয় করি। আমার চেহারাটা যদি আর একটু মিষ্টি হতো তাহলে টিভিতে যেতাম। তোমার চেহারা মিষ্টি না? জি না। বুঝলে কি করে মিষ্টি না? আমাকে রাতে কখনো পিঁপড়ায় কামড়ায় না, আমি মিষ্টি হলে রাতে নিশ্চয়ই পিঁপড়ায় কামড়াতো। জবেদ আলী হো হো করে হেসে ফেললেন। হাসির উচ্ছ্বাসে তার হাত থেকে বই পড়ে গেল। চিত্রা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তার সামান্য রসিকতায় একটা মানুষ এত হাসতে পারে সে কল্পনাও করেনি। চিত্রা বলল, চাচা আমি যাই। জবেদ আলী বললেন, অসম্ভব, তুমি এখন যেতেই পারবে না, তোমাকে কম করে হলেও আরও 5 মিনিট থাকতে হবে। আসলে
আজ সকাল থেকে আমার মনটা খুব খারাপ ছিল। তোমার সঙ্গে কথা বলে মনটা ভালো হয়েছে। আর একটু ভালো করে দিয়ে যাও। চিত্রা বলল, আমি কারো মন ভালো করতে পারি না। আমি যা পারি তা হচ্ছে মন রাগিয়ে দেয়া। যেই আমার সঙ্গে কিছুক্ষণ কথা বলে সেই রেগে যায়। আচ্ছা বেশ, তুমি আমাকে রাগিয়ে দিয়ে যাও, দেখি কেমন রাগাতে পারো। তোমাকে 5 মিনিট সময় দেওয়া হলো। চিত্রা 5 মিনিটের জন্য বসে শেষ পর্যন্ত পুরো 1 ঘন্টা থাকলো। সে আরও কিছুক্ষণ থাকতো, কিন্তু সুরমা রশিদকে দিয়ে ডেকে পাঠালেন। চিত্রার দিকে তাকিয়ে বললেন, এতক্ষণ কি করছিলি? চিত্রা বিরক্ত ভঙ্গিতে বলল, মা শোনো, কাকে আমাদের বাড়িতে এনে ঢুকিয়েছ? সুরমা বলল, কেন? আমি ভদ্রতা করে দেখা করতে গেলাম, উনি আমাকে ইংরেজি ট্রান্সলেশন ধরলেন। তারপর উপদেশ আর বক্তৃতা। অসহ্য। বাবাকে বলে ওনাকে তাড়াবার ব্যবস্থা করো মা। ওই লোকের জন্য আমার ছাদে হাঁটা বন্ধ হয়ে গেল। তুই তোর মতো ছাদে যাবি? অসম্ভব। আমি আর ভুলেও ছাদে যাব না। আসলে এক অর্থে চিত্রার ছাদে যাওয়া সেদিন থেকেই শুরু। তারপর এক রাতে সে আশ্চর্য সুন্দর এবং একই সঙ্গে খুবই ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখল। সে দেখল সে হাঁটছে, ফুটফুটে একটা বাচ্চা মেয়ের হাত ধরে হাঁটছে। সেই বাচ্চা মেয়েটা জাপানি পুতুলের মতো সুন্দর। জবিদ আলী নামের মানুষটা বাচ্চা মেয়েটার অন্য হাত ধরে আছে। সেই মানুষটা বাচ্চা মেয়েটার বাবা এবং সে মেয়েটার মা। ছি ছি, কী লজ্জা, কী লজ্জা! তার ঘুম ভেঙে গেল। সারা রাত জেগে রইল। নিজেকে মনে হচ্ছিল কুৎসিত একটা পোকা। সারা রাত সে একটা পোকার মতো শরীর গুটিয়ে শুয়েছিল। শুয়ে শুয়ে সে ফজরের আজান শুনল। তার মা ঘুম ভেঙে দরজা খুলছেন তাও বুঝল। এবং প্রথমবারের মতো মনে হলো, মা রোজ এত ভোরে ওঠে, আশ্চর্য তো। সে নিজেও বিছানা ছেড়ে নামল। দরজা খুলিয়ে বারান্দায় গিয়ে দেখল, বারান্দায় জলচৌকিতে সুরমা নামাজ পড়ছেন। বারান্দার এই অংশটা চিকের পর্দায় ঢাকা, খুব নিরিবিলি। সুরমা নামাজ শেষ করে বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে? চিত্রা বলল, কিছু হয়নি, ঘুম ভেঙে গেছে। এত সকালে ঘুম ভাঙলো কেন? তুমি এমনভাবে কথা বলছো যেন সকালে ঘুম ভাঙাটা অপরাধ। অপরাধ হবে কেন? সকালে ঘুম ভাঙাটা খুব ভালো কথা। ফজরের 2 রাকাত নামাজ পড়ে ফেলিস, দেখবি সারাটা দিন কত ভালো যাবে। শরীর থাকবে ফ্রেশ। আজ থেকে শুরু কর না। সবসময় উপদেশ দিও না তো মা, অসহ্য লাগে। আজ ভোরবেলা উঠেছি বলে কি রোজ ভোরবেলা উঠব? কাল থেকে আবার আগের মতো 10টার সময় ঘুম ভাঙবে। তুই যাচ্ছিস কোথায়? ছাদে, মর্নিং ওয়াক। কাল সারা রাত আমার ঘুম হয়নি, কারণ কাল রাতে আমি টের পেলাম একজন মানুষকে আমি প্রচণ্ড রকম ভালোবাসি। আপনি কি আমার কথা অস্বস্তি বোধ করছেন? অস্বস্তি বোধ করব কেন? তোমার বর্তমান সময়টা প্রেমে পড়ার জন্য আদর্শ সময়। ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে গেছে, কিছু করার নেই। এই সময় প্রেমে পড়বে না তো কখন পড়বে? তো প্রেমে কি একা একা পড়েছো না দুজন মিলে পড়েছো? আপনি এমনভাবে কথা বলছেন যেন প্রেমে পড়াটা খালে পড়ে যাবার মতো। অনেকটা সেরকমই। কেউ কেউ এমন খালে পড়ে যেখানে হাঁটু পানি, সমস্যা হয় না, খাল থেকে উঠে আসতে পারে। আবার কোনো কোনো খালে অতালন্তিক পানি, ওঠার উপায় নেই, সাঁতার জানলেও লাভ হয় না। কতক্ষণ আর সাঁতার কাটবে? এক সময় না এক সময় ডুবতে হবেই। চিত্রা বলল, আবার কোনো খালে পানি নেই, শুধুই কাদা। সেই খালে পড়া মানে নোংরা কাদায় মাখামাখি হওয়া। ভালো বলেছ, গুছিয়ে বলেছ। আপনার সঙ্গে থেকে আর কিছু শিখি না শিখি, গুছিয়ে কথা বলা শিখেছি। তাও তো কিছু শিখলে। ভালোটা মানুষ সহজে শিখতে পারে না, মন্দটা শিখে ফেলে। আমার মন্দ কিছু শেখুনি। আপনার মন্দ কী আছে? অসংখ্য। প্রথম হলো আলস্য। আমার মতো অলস মানুষ 3 ভুবনে পাবে না। অলস কোথায়? আপনি দিনরাত বই পড়ছেন, লিখছেন। আলস্যটাকে আড়ালে রাখার জন্যই এই হাস্যকর চেষ্টা। লোকে ভাববে অনেক কাজ করা হচ্ছে, আসলে লবডঙ্গা। লবডঙ্গা কি? লবডঙ্গা হচ্ছে নবডঙ্কা শব্দের অপভ্রংশ। নবডঙ্কা মানেই তো জানোই, নতুন ঢোল। কাজের কাজ কিছু হচ্ছে না, প্রচণ্ড ঢোলের শব্দ হচ্ছে। সবাই ভাবছে না জানি কত কাজ হচ্ছে, আসলে ঢোল বাজছে। আমি এখন যাচ্ছি। কি করবে, ঘুমাবে? আমার মাথা ধরেছে। প্রথমে কড়া 1 কাপ চা খেয়ে মাথা ধরাটা কমাবো, তারপর 2টো ঘুমের ওষুধ খেয়ে শুয়ে শুয়ে ভাববো কী করা যায়।
কি করা যায় মানে? একটা মানুষকে যে আমি প্রচণ্ড রকম পছন্দ করি, তাকে কি করে সেই খবরটা দেয়া যায় তাই ভাববো। আপনি তো খুব জ্ঞানী মানুষ, আপনার কি কোনো সাজেশন আছে? তাকে চিঠি লেখো, সুন্দর করে গুছিয়ে চিঠি লেখো। অসম্ভব, আমি চিঠি লিখতে পারবো না, আমার লজ্জা লাগবে। মুখে বলা কি সম্ভব? ধরো টেলিফোনে জানিয়ে দিলে। না, আমি তো আর কোনো পথ দেখছি না। আপনার ধারণা চিঠি লিখে জানানোই সবচেয়ে ভালো? হ্যাঁ। তারপর সে যদি সেই চিঠি সবাইকে দেখিয়ে বেড়ায় তখন কি হবে? খানিকটা রিস্ক তো নিতেই হবে। আমি চিঠি লিখতে পারি না। আমি ভালো আছি, তুমি কেমন আছো, এই 2 লাইন লেখার পর আমার চিঠি শেষ হয়ে যায়। তাহলে এক কাজ করো, রবীন্দ্রনাথের কাছ থেকে ধার নাও। রবীন্দ্রনাথের গান বা কবিতার কয়েক লাইন লিখে পাঠিয়ে দাও। এমন কিছু লাইন বের করো যাতে তোমার মনের ভাব প্রকাশিত হয়। আমি পারবো না, আপনি বের করে দিন। লেখো, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। লেখার সময় খেয়াল রাখবে যেন বানান ভুল না হয়। প্রেমপত্রে বানান ভুল থাকা অমার্জনীয় অপরাধ। বানান ভুল হবে না। চিঠি লিখতে না পারলেও আমি বানান খুব ভালো জানি। চিত্রা ছাদ থেকে নেমে নিজেই চা বানিয়ে খেলো। মাকে গিয়ে বলল, মা শোনো, আমি এখন 4টা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেব। খবরদার আমাকে নাস্তা করার জন্য ডাকাডাকি করবে না। আমি একবারে দুপুরবেলা উঠে ভাত খাবো। সুরমা বিস্মিত হয়ে বললেন, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে হবে কেন? চিত্রা হাই তুলতে তুলতে বলল, আমি ঠিক করেছি একগাদা ঘুমের ওষুধ খেয়ে মরে যাব। আজ তার একটা রিহার্সাল। তুই সবসময় পাগলের মতো কথা বলিস কেন? আমি শুধু পাগলের মতো কথাই বলি না, পাগলের মতো কাজও করি। মা, রশিদকে তুমি আমার ঘরে একটু পাঠাও তো। কেন? কাজ আছে। চিত্রা নিজের ঘরে ঢুকে 4টা ঘুমের ট্যাবলেট খেলো। তারপর ড্রয়ার থেকে কলম বের করে গোটা গোটা হরফে লিখল, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। কাগজটা ভাঁজ করে রশিদের হাতে দিয়ে বলল, রশিদ, তুই এই কাগজটা জবের চাচার হাতে দিয়ে আয়। এক্ষুনি যা, কাগজটা দিয়ে এসে আমাকে খবর দিবি কাগজ দিয়ে এসেছিস। আমার মতো এরকম হাঁ করে থাকবি না, মুখ বন্ধ কর। চায়ের কাপ হাতে চিত্রা দাঁড়িয়ে আছে। কতক্ষণ হলো দাঁড়িয়ে আছে? 5 মিনিট, 10 মিনিট, নাকি তার চেয়েও বেশি। চা সম্ভবত ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডাই ভালো, জবের চাচা ঠান্ডা চা খান। চিত্রা তার জীবনেই প্রথম একটা মানুষ পেল যে চা ঠান্ডা করে খায়। চিত্রা টুকটুক করে দরজায় 2বার টোকা দিল। জবেদ আলী বই থেকে মুখটা তুলেই বললেন, ভিতরে এসো। 7 মিনিট দেরি হলো যে? দেরি মানে? আমি জানতাম তুমি আমার ঘরে ঠিক 11টার সময় চা নিয়ে আসবে। এখন বাজছে 11টা 7, কাজেই তুমি 7 মিনিট দেরি করেছ। আমি ঠিক 11টার সময় আসবো আপনাকে কে বলল? আমার সিক্সথ সেন্স বলেছে। উফ, কেন যে মিথ্যা কথা বলেন? আপনি কি ভেবেছেন আপনার মিথ্যা কথা শুনে আমি খুশি হব? আমি যে কথাটা বললাম সেটা যে মিথ্যে না তা কিন্তু আমি প্রমাণ করে দিতে পারি। বেশ তো, প্রমাণ করুন। টেবিলের উপর দেখো একটা বই আছে, জীবনানন্দ দাশের কবিতা সমগ্র। বইটার নিচে একটা কাগজ আছে, কাগজটায় কি লেখা আছে পড়ো। চিত্রা কাগজটা নিয়ে পড়ল। কাগজে লেখা, আমার সিক্সথ সেন্স বলছে চিত্রা ঠিক 11টায় আমার জন্য চা নিয়ে আসবে। আমি চায়ের জন্য অপেক্ষা করছি। পড়েছ? হ্যাঁ। আজকের তারিখ দেয়া আছে, দেখেছ? হ্যাঁ। অবাক হয়েছ? হ্যাঁ। কতটুকু অবাক হয়েছ? চিত্রা চাপা গলায় বলল, খুব অবাক হয়েছি। বিস্ময় অভিভূত? হ্যাঁ। জবেদ আলী চায়ে চুমুক দিতে দিতে হাসি মুখে বললেন, এত অল্পতে বিস্ময়ে অভিভূত হয়েও না, পরে সমস্যায় পড়বে। সিক্স সেন্স টেন্স কিছু না, আমি যা করেছি তা খুব সাধারণ একটা ট্রিক্স। অনেকগুলি কাগজেই একই জিনিস লিখেছি, শুধু সময়টা এক একটা কাগজে এক এক রকম। তুমি যদি 12টার সময় চা নিয়ে আসতে তাহলে বলতাম জানালার কাছে যে পিরিচটা আছে সেই পিরিচের নিচে কাগজটা দেখো, সেই কাগজে লেখা চিত্রা ঠিক 12টার সময় আমার জন্য চা নিয়ে আসবে। এখন বুঝতে পারছো? এটা কেন করলেন?
তোমাকে বিস্ময়ে অভিভূত করে দেওয়ার জন্য করলাম। কৌশলটা পরে বলে ফেললেন। বিস্ময় তো আর রইল না। কৌশলটা স্বীকার করাই বিস্ময় আরও দীর্ঘস্থায়ী হলো। বিস্ময়ের সঙ্গে যুক্ত হলো মজা, তাই না? হ্যাঁ। গম্ভীর হয়ে আছো কেন? রাগ লাগছে। রাগ লাগছে কেন? আপনার এত বুদ্ধি, আমার এত বুদ্ধি কম, এই জন্য রাগ লাগছে। তোমার বুদ্ধি কম কে বলল? আমি জানি আমার বুদ্ধি কম। আমি মোটরসাইকেলের মতো ফটফট করে কথা বলতে পারি, কিন্তু আমার বুদ্ধি কম। আমি আমার বুদ্ধি দিয়ে কাউকে বোকা বানাতে পারি না, শুধু মাকে পারি। ওনাকে বোকা বানাও? হ্যাঁ। মার ধারণা আপনাকে আমার একেবারেই পছন্দ না, তাই বুঝি? হ্যাঁ। আমার বুদ্ধি কম হলেও আমি আবার ভালো অভিনয় জানি। আমি নানান ধরনের অভিনয় করে মাকে ভুলিয়ে ভালিয়ে রাখি। মার ধারণা আমি আপনাকে দেখতে পারি না। আসলে পারো। চিত্রা কঠিন চোখে তাকিয়ে রইল। জবেদ আলী টের পাচ্ছেন মেয়েটি রেগে যাচ্ছে। তিনি রাগ কমানোর চেষ্টা করলেন না, মাথা নিচু করেই চায়ের কাপে চুমুক দিতে লাগলেন। চিত্রা বলল, আপনার বই লেখা কেমন এগোচ্ছে? ভালো। এখন কি লিখছেন? সৌন্দর্য কি এই বিষয়ে একটা লেখা। সৌন্দর্য কি? জবেদ আলী হাসি মুখে বললেন, তা তো জানি না। যা জানেন না তার উপরে লিখছেন কিভাবে? সৌন্দর্য কি তা যে আমি জানি না, সেটাই লেখার চেষ্টা করছি। আপনার কথা বুঝলাম না। সব কথা যে বুঝতেই হবে এমন তো না। কথা না বোঝার মধ্যেও আনন্দ আছে। আমি এখন চলে যাব। আচ্ছা। আমার মনটা খুব খারাপ, আপনি আমার মন ভালো করে দিন। মন কিভাবে ভালো করব তা তো বুঝতে পারছি না। প্রবন্ধ যেটা লিখছি সেটা পড়ে শোনাবো? না। চিত্রা উঠে দাঁড়ালো, গম্ভীর মুখে বলল, আমি যাচ্ছি। জবেদ আলী বললেন, এমন রাগী রাগী ভাব করে চলে যেও না, তারপর দেখব নিজেরই খারাপ লাগবে। খানিকক্ষণ বসে মনটা ভালো করে তারপর যাও। আমার মন ভালো হবে না। মন ভালো হবার ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? তোমাকে একটা উপহার দিচ্ছি। উপহার পেলে মেয়েদের মন ভালো হয়। খুব ভুল কথা বলেছেন। মেয়েদের এত ছোট করে দেখবেন না। মেয়েরা উপহারে কাঙাল না। আমি যে উপহার দেব তা পেয়ে তুমি অসম্ভব খুশি হবে, তা আমি লিখে দিতে পারি। উপহারটা কি? জবেদ আলী উঠলেন। টেবিলের ড্রয়ার খুলে বেশ বড় সাইজের একটা পাথর বের করে আনলেন। বিশেষত্বহীন পাথর। এইসব পাথর ভেঙেই রেল লাইনে দেয়া হয়, দালান কোঠা তৈরিতে ব্যবহার হয়। এর বেশি কিছু না। চিত্রা আগ্রহী গলায় বলল, এই আপনার উপহার? হ্যাঁ। আপনার ধারণা এই পাথর পেয়ে আমি আনন্দে আত্মহারা হব? হ্যাঁ হবে, কারণ এই পাথরে কিছু লেখা আছে। কি লেখা? চিত্রা গভীর আগ্রহে পাথরে হাত দিল। কোনো লেখা দেখতে পেল না। সারা পাথরে বল পয়েন্টে অসংখ্য গুণচিহ্ন আঁকা। এই গুণচিহ্নের মানে কি? সিগারেট ধরাতে ধরাতে হাসি মুখে বললেন, একটা গুণচিহ্ন আঁকতে দুটা দাগ দিতে হয়। দুটা দাগ মানে দুজন মানুষ। দুটা দাগ দুদিকে, তার মানে মানুষ দুজন ভিন্ন প্রকৃতির। একটা জায়গায় দাগ দুটি মিলেছে, তার মানে হলো দুটি ভিন্ন প্রকৃতির মানুষ একটা জায়গায় মিলেছে, অর্থাৎ একটি ক্ষেত্রে তারা এক ও অভিন্ন। এরা দুজন দুজনকে পছন্দ করে। চিত্রা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। জবেদ আলী বললেন, উপহার পছন্দ হয়েছে? চিত্রা গাঢ় স্বরে বলল, হ্যাঁ। জবেদ আলী বললেন, তুমি বেশ কিছুদিন আগে আমাকে একটা চিঠি পাঠিয়েছিলে। আমি ভেবেছিলাম কোনোদিন সেই চিঠির জবাব দেব না। আজ এই পাথর দিয়ে জবাব দিলাম। চিত্রা ধরা গলায় বলল, থ্যাংক ইউ। আমি খুব খুশি হয়েছি। বেশ, তাহলে এখন যাও। আমি এখন সৌন্দর্য বিষয়ে আমার অজ্ঞতা প্রসঙ্গে লেখা শুরু করব। চিত্রা পাথর নিয়ে বের হয়ে এলো। সিঁড়ি দিয়ে নামার সময় পাথরটা সে গালে চেপে রাখল। তার চোখ পানিতে ভর্তি হয়ে আসছে।
তোর কোলে এটা কি? চিত্রা মার দিকে না তাকিয়ে সহজ গলায় বলল, পাথর। এর ইংরেজি নাম স্টোন। সুরমা বিস্মিত গলায় বললেন, পাথর কোলে নিয়ে বসে আছিস কেন? চিত্রা এবার মার দিকে তাকালো, শান্ত গলায় বলল, বাংলাদেশ সংবিধানে এমন কোনো ধারা আছে যে পাথর কোলে নিয়ে বসে থাকা যাবে না? সব কথাই তুই এমন প্যাঁচালো জবাব দিস কেন? সরাসরি জবাব দিতে কী অসুবিধা? রশিদ আমাকে বলল তুই নাকি সারাক্ষণ একটা পাথর নিয়ে ঘুরিস। আমি তার কথা বিশ্বাসই করিনি, এখন দেখছি সত্যি। পাথর নিয়ে ঘোরা কোনো অপরাধের মধ্যে পড়ে না মা। পাথর ছুঁড়ে কারো মাথার ঘিলু বের করে দিলে বাংলাদেশ পেনাল কোডের ৩০২ ধারায় মামলা হবে। পাথর তো আমি ছুঁড়ে মারছি না, কোলে নিয়ে বসে আছি। শুধু শুধু পাথর কোলে নিয়ে বসে আছিসই বা কেন? আচ্ছা যাও, পাথর রেখে আসছি। অকারণে চেঁচিও না তো মা। চিত্রা পাথর নিয়ে তার ঘরে ঢুকে পড়ল। সুরমা শঙ্কিত চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। শঙ্কিত হবার যথেষ্ট কারণ আছে। পাথর নিয়ে চিত্রার বাড়াবাড়িটা আজ না অনেক আগেই তার চোখে পড়েছে। তিনি কিছু বলেননি, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করেছেন। সুরমা এই সংসারে বোকার একটা ভাব ধরে থাকেন। সংসার পরিচালনায় এতে তার খুব লাভ হয়। বোকাদের সাথে কথা বলার ব্যাপারে সবাই অসাবধানে থাকে, তাতে অনেক সুবিধা পাওয়া যায়। চিত্তা যে জবিদ আলী নামের আধবুড়ো মানুষটার জন্য পাগল হয়ে আছে তা তিনি বুঝেছেন চিত্রা বোঝার আগেই। কিন্তু যেহেতু সংসারে তিনি বোকা সেজে থাকেন, সেহেতু চিত্রাকে কিছু বুঝতে দেননি। চিত্রা তাকে ভোলাবার জন্য নানান ধরনের অভিনয় করছে, খুব কাঁচা অভিনয়। যখন তাকে বলা হতো, যা তো জবেদ সাহেবকে 1 কাপ চা দিয়ে আয়, কিংবা এই হালুয়াটা দিয়ে আয় তো, সে বলবে, আমি পারবো না মা, আমার উপরে যেতে ইচ্ছে করে না। তিনি যতই জোরাজুরি করবেন সে ততই না করবে। শেষে নিতান্ত অনিচ্ছায় উঠে যাবে, ফিরবে 1 থেকে 2 ঘন্টা পর। এসব লক্ষণ খুবই খারাপ। অল্প বয়সের ভালোবাসা অন্ধ গণ্ডারের মতো শুধু একদিকে যায়। যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, আদর দিয়ে এই গণ্ডার সামলানো যায় না। সুরমা আতঙ্কে অস্থির হয়ে আছেন। আতঙ্কটা প্রকাশ করছেন না, পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন। সমস্যাটা ভালোমতো বুঝতে পারলে সমস্যা সমাধানের চেষ্টা করা যাবে। সমস্যাটা ভালোমতো বুঝতেও পারছেন না। জবিদ আলী সাহেবের ভূমিকাটা এখানে কি? ভদ্রলোক অতি বুদ্ধিমান। চিত্রার সমস্যাটা তার বুঝতে না পারার কথা না। তিনি কি মেয়েটাকে প্রশ্রয় দিচ্ছেন, না সমস্যাটা সামলাবার চেষ্টা করছেন? একজন দায়িত্বশীল বিচক্ষণ ভদ্রলোক এই সব ব্যাপার কখনো প্রশ্রয় দিবেন না। তার বড় মেয়ের বয়স চিত্রার চেয়ে বেশি। প্রশ্রয় দিতে গেলে এই কথাটা তার অবশ্যই মনে পড়বে। তবেই ভদ্রলোকের নিজের মনেও যদি কোনো রকম দুর্বলতা জমে থাকে, তাহলে তিনিও অন্ধ গণ্ডারের মতো আচরণ করবেন। পাথরের যে দেবতা, সেও পূজা গ্রহণ করে, মানুষ কেন করবে না? এখন যা করতে হবে তা হলো ভদ্রলোককে এ বাড়ি থেকে সরিয়ে দিতে হবে। এই কাজটা তিনি করতে পারবেন না, চিত্রার বাবাকে দিয়ে করাতে হবে। তবে চিত্রার বাবাকে আসল কথা কিছুই বলা যাবে না। মেয়ের পাগলামি মানুষটার কানে গেলে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। সুরমা তার সংসারে ভয়ঙ্কর কিছু চান না। সুরমা রাতের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে চিত্রার ঘরে গেলেন। কিছুক্ষণ গল্পগুজব করবেন। গল্প করার ফাঁকে ফাঁকে হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে জবেদ আলী সম্পর্কে কিছু কথা বলে দেখবেন মেয়ের মুখের ভাব বদলায় কিনা। দরকার হলে আজ রাতে মেয়ের ঘরে ঘুমোবেন। চিত্রা মশারি খাটিয়ে শুয়ে পড়ার আয়োজন করছিল। চিত্রা মাকে দেখে বলল, কি হয়েছে মা? সুরমা হাই তুলতে তুলতে বললেন, আজ তোর সঙ্গে ঘুমোবো রে মা। আমার সঙ্গে ঘুমোবে কেন? তোর বাবার সঙ্গে ঝগড়ার মতো হয়েছে, এই জন্য। অসম্ভব মা, তুমি আমার সঙ্গে ঘুমোতে পারবে না। তোমার গা থেকে মশলার গন্ধ আসে। কি বলিস তুই? গা থেকে মশলার গন্ধ কেন আসবে? সারাদিন রান্নাবান্না নিয়ে থাকো, মশলার গন্ধ তো আসবেই। এখন আসছে হলুদ আর পেঁয়াজের গন্ধ। তাছাড়া মা, 3 জনের এক বিছানায় জায়গাও হবে না, বিছানা ছোট। সুরমা বিস্মিত হয়ে বললেন, 3 জন কোথায়?
আমি, তুমি আর পাথর। পাথরটা রাতে আমার সঙ্গে ঘুমোয় মা। পাথর রাতে তোর সঙ্গে ঘুমায়? হুম। আমার তো মনে হয় তুই পাগল টাগল হয়ে যাচ্ছিস। পাগল হব কেন? পাথর সঙ্গে নিয়ে ঘুমালে মানুষ পাগল হয়ে যায় না? তুমি কি পুতুল সঙ্গে নিয়ে ছোটবেলায় ঘুমাতে না? পাথরটা হচ্ছে আমার পুতুল। পাথরটাকে তুই গোছল দিস, রশিদ আমাকে বলছিল। রশিদ তো দেখি বিরাট বড় স্পাই হয়েছে, কি করি না করি সব রিপোর্ট করছে। পাথরটাকে তুই গোছল দিস কিনা বল। দিই। কেন? এমনি দিই মা, এটা একটা খেলা, মজার খেলা। আমার তো খেলার কেউ নেই, কাজেই পাথর নিয়ে খেলি। তুমি তো আর আমার সঙ্গে খেলবে না। সুরমা মেয়ের দিকে তাকিয়ে রইলেন। চিত্রার মশারি খাটানো শেষ হয়েছে। সে তার পড়ার টেবিল থেকে পাথর নিয়ে বালিশে শুয়ে দিয়ে মার দিকে তাকিয়ে হালকা গলায় বলল, এসো মা, ঘুমোতে এসো। রাত প্রায় 12টা বাজে। তুই সত্যি সত্যি পাথর নিয়ে ঘুমোবি? হুম। পাথরটা তোকে কে দিয়েছে, জবেদ সাহেব? ইয়েস মাদার। তিনি তোকে খুব স্নেহ করেন? স্নেহ করেন না হাতি, স্নেহ করলে কেউ কাউকে পাথর দেয়? দামি গিফট টিপ দিতে পারে। আর রঙিন সালোয়ার বা পাথর বসানো নেকলেস। পাথর দিলেন কেন? উফ মা, চুপ করো তো। তোমার বকবকানির কারণেই পাথর বেচারা ঘুমোতে পারছে না। ও ডিস্টারবেন্স একেবারেই সহ্য করতে পারে না। এই শেষবারের মতো আমি তোমাকে আমার ঘরে ঘুমোতে দিলাম, আর না। চিত্রা ঘুমিয়ে পড়েছে, তার একটা হাত পাথরের উপর রাখা। সুরমা গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করলেন, ঘুমের মধ্যেই চিত্রা ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে, চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে। পাথরটা টেনে বুকের কাছে নিয়ে নিল। এ কি সর্বনাশ! সুরমা সারা রাত জেগে রইলেন। জবেদ আলী বললেন, তোমার কি খবর? চিত্রা হাসি মুখে বলল, আপনাকে বিরক্ত করতে এসেছি। খুব ভালো কথা, বিরক্ত করো। জ্ঞানের কিছু কথা জানিয়ে দিন তো। জ্ঞানের কথা জানতে চাও? চাই। জ্ঞানের কথা বলতে বলতে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন, তখন কিছুক্ষণ ভালোবাসার কথা বলতে পারেন। ভালোবাসার কথাও শুনতে চাও? চাই। আপনি নিশ্চয় আমাকে খুব অসভ্য মেয়ে ভাবছেন। ভাবলে ভাববেন, আমি কেয়ার করি না। তাই বুঝি? হ্যাঁ তাই। এখন থেকে আমি ঠিক করেছি, যখনই আমার জ্ঞানের কথা শুনতে ইচ্ছে করবে, তখনই আমি চলে আসব। সেটা সকাল হতে পারে, দুপুর হতে পারে, আবার রাত 3টাও হতে পারে। কাজেই কখনো যদি রাত 3টায় আপনার দরজায় টুকটুক শব্দ হয়, তাহলে ভুটটুট ভেবে বসবেন না। এখন বলুন আপনার জ্ঞানের কথা। জ্ঞানের কথা শুনবে? হুম। ফেরাউনদের সময়কার হিরোলোগ্রাফি দিয়ে একটা গল্প বলবো? বলুন। কাগজ কলম দাও, গল্প বলি। গল্প বলতে কাগজ কলম লাগে? এই গল্পে লাগে। গল্পটা হচ্ছে আদি ও মৌলিক গল্প। গল্পের মজাটা হলো চিত্রলিপিতে। গল্প শোনার সঙ্গে সঙ্গে কী ছবি আঁকা হচ্ছে তা খেয়াল রাখবে। এক দেশে এক রাজা ছিল। রাজার এক রানী ছিল। রাজা ও রানী সুখে বাস করত। একসময় রানী গর্ভবতী হলেন। তখন হঠাৎ রাজা মারা গেলেন। যথাসময়ে রানীর এক সন্তান হলো। একসময় রানীও মারা গেলেন। বেঁচে রইল শুধু রাজকুমার, এবং রাজকুমারীর মধ্যে রাজবংশের ভবিষ্যৎ বীজ। চিত্রকথায় পুরো গল্পটা হবে। গল্পটা কেমন লাগলো? চিত্রা ক্ষীণ গলায় বলল, অদ্ভুত। জবেদ আলী বললেন, ছবি এঁকে এঁকে বান্ধবীদের সঙ্গেই গল্পটা করবে, দেখবি ওরা খুব মজা পাবে। চিত্রা গম্ভীর মুখে বলল, আমার কোনো বান্ধবী নেই। বান্ধবী থাকলে অবশ্যই এই গল্পটা করতাম। আচ্ছা, আপনি কি হাত দেখতে পারেন? না। আমার মনে হচ্ছে পারেন। প্লিজ আমার হাতটা দেখে দিন। অ্যাস্ট্রোলজির দু একটা বইটই পড়েছি, কিন্তু হাত দেখার উপর কোনো বই পড়িনি। চিত্রা বলল, আমি হাত দেখার উপর কোনো বই পড়িনি, কিন্তু আমি হাত দেখতে জানি। একজনের কাছ থেকে শিখেছি। দেখি, আপনার হাতটা দিন, আমি দেখে দিই। এই বয়সে তুমি আমার হাতে কিছু পাবে না। মৃত্যুরেখা পেয়ে যেতে পারো। মৃত্যুরেখার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আপনার না থাকলেও আমার আছে।
জবেদ আলী গম্ভীর গলায় বললেন, হাত দেখা টাকা কিছু না, তুমি আসলে আমার হাত ধরার একটা অজুহাত খুঁজছ। আপনার তো বেশ বুদ্ধি, এই জন্য সব আগে ভাগে বুঝে ফেলেন। আপনার হাত ধরতে চাইলে আমি সরাসরি হাতই ধরতাম, ভনিতা করতাম না। হাত ধরতে চাও না? চিত্রা অনেকক্ষণ চুপ করে থেকে গাঢ় গলায় বলল, চাই। জবেদ আলী হাত বাড়িয়ে দিলেন। সুরমা ছাদে এসেছিলেন শুকনো কাপড় নিতে। শুকনো কাপড় নেওয়াটা তার অজুহাত, তিনি আসলে এসেছেন চিত্রা কী করছে তা দেখার জন্য। কাপড় তুলতে তুলতে নিঃশব্দে দেখে চলে যাবেন, এই ছিল তার পরিকল্পনা। তিনি খোলা জানালায় যে দৃশ্য দেখলেন তা দেখার জন্য কোনো মানসিক প্রস্তুতি ছিল না। তার শরীর কাঁপতে লাগল। তিনি দেখলেন চিত্রা দু হাতে জবেদ আলীর হাত চেপে ধরে বসে আছে এবং ব্যাকুল হয়ে কাঁদছে। জবেদ আলী মূর্তির ভঙ্গিমায় বসে আছেন। সুরমা দ্রুত নিচে নেমে গেলেন। সারা বিকাল তার বুক ধরফর করতে লাগল। সন্ধ্যায় প্রচণ্ড মাথা ধরল। রাতে তিনি কিছু খেতে পারলেন না। আজিজ সাহেব রাতের খাওয়া শেষ করে ঘুমোতে এলে সুরমা বললেন, জবেদ সাহেব তো অনেকদিন থাকলেন, এখন চলে যেতে বললে কেমন হয়? আজিজ সাহেব চোখ সরু করে তাকালেন। স্ত্রীর সব কথাতেই তিনি চোখ সরু করেন, এবার যেন আরও বেশি সরু করলেন। বোকার মতো কথা বলবে না। একজন ভদ্রলোককে খামোকা চলে যেতে বলবো কেন? অসুবিধাটা কি? মাসে মাসে 2000 টাকা পাচ্ছ, এটা সহ্য হচ্ছে না? তুমি হাঁড়ি পাতিল নিয়ে আছো, হাঁড়ি পাতিল নিয়ে থাকো। সুরমা তারপরও ক্ষীণ গলায় বললেন, একজন পুরুষ মানুষ ছাদে থাকে, মেয়েরা ছাদে কাপড় শুকোতে যায়, তাতে কি হয়েছে? না, কিছু হয়নি। কাকে ভাড়া দেব কাকে দেব না এইসব চিন্তা তোমাকে করতে হবে না, চিন্তার মানুষ আছে। আচ্ছা, বাতি নিভিয়ে ঘুমোতে আসো। সুরমা বাতি নিভিয়ে ঘুমোতে গেলেন ঠিকই, তার এক ফোঁটা ঘুম হলো না। এক রাতে 4 বার চিত্রার শোবার ঘরে গেলেন দেখার জন্য চিত্রা ঘরে আছে কিনা। তার মনে হলো বাকি জীবনে তিনি আর কখনোই রাতে ঘুমোতে পারবেন না। চিত্রার ঘরের বাতিও জ্বলছে। বাতি জ্বেলে সে কী করছে? দরজায় টোকা দিয়ে কিছু জিজ্ঞেস করবেন? চিত্রা রেগে যাবে না তো? সে আজকাল অল্পতেই রেগে আগুন হচ্ছে, অকারণেই রাখছে। তিনি মেয়ের ঘরের দরজায় টোকা দিলেন। টোকার শব্দ শুনেই চিত্রা বলল, কি চাও মা? ঘুমোচ্ছিস না? না। না কেন? ওর ঘুম ভেঙে গেছে, কাজে আমিও জেগে আছি, গল্প করছি। কার সঙ্গে গল্প করছিস? পাথরটার সঙ্গে। মা, দরজাটা একটু খুলতো। সুরমা ভেবেছিলেন মেয়ে দরজা খুলবে না, রাগ করবে। সেরকম হলো না। চিত্রা দরজা খুলল। তার এক হাতে পাথর। মেয়ে কি সারাক্ষণই পাথর হাতে বসে থাকে? সুরমা ক্ষীণ স্বরে বললেন, তুই পাথরের সঙ্গে কথা করছিলি? হুম। পাথর কথা বলতে পারে? পাথর কি কথা বলবে? পাথর কি মানুষ নাকি? আমি কথা বলি ও শোনে। তুই ঘুমোতে যাস কখন? আমি ঘুমোতে যাই না, রাতে আমার ঘুম হয় না মা। আগে ঘুমের ওষুধ খেলে ঘুম হতো, এখন তাও হয় না। আজ 5টা ঘুমের ওষুধ খেয়ে শুয়েছিলাম, ঠিক 1 ঘন্টা পর জেগে উঠেছি। তুই একজন ভালো ডাক্তার দেখা। শুধু শুধু ডাক্তার দেখাবো কেন? আমার জ্বর হয়নি, মাথা ব্যথা হচ্ছে না, দিব্যি আরামে আছি। মা, তুমি এখন যাও, তার সঙ্গে আমার খুব গোপন কিছু কথা আছে, তোমার সামনে বলা যাবে না। তুই শুয়ে থাক, আমি তোর চুলে বিলি দিয়ে দিই। তুমি আমাকে অনেক বিরক্ত করেছো, এখন যাও আর না। তিনি বের হয়ে এসেই জায়নামাজে বসলেন। ফজর ওয়াক্ত পর্যন্ত দুরুদ পাঠ করলেন, দুরুদে শেফা। ফজরের নামাজ শেষ করেই তিনি খতম ইউনুস শুরু করলেন। 1,24,000 বার পড়তে হবে দোয়া ইউনুস। ইউনুস নবী এই দোয়া পড়ে মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন। সুরমা যে বিপদে পড়েছেন, মাছের পেটে বাস করা তার কাছে কিছুই না। কিছু কিছু বিপদ থাকে মাকড়সার জালের মতো সূক্ষ্ম চোখে পর্যন্ত দেখা যায় না, কিন্তু মাকড়সার জালের মতো হালকা না। এই ধরনের বিপদ আপদ থেকে সচরাচর উদ্ধার পাওয়া যায় না।
শুধুমাত্র আল্লাহ পাকের অসীম দয়াতেই উদ্ধার সম্ভব। তিনি তো কোনো পাপ করেননি, আল্লাহ পাক কি তাকে দয়া করবেন না? আল্লাহ পাক সুরমাকে দয়া করলেন। এক রোববার ভোরে আজিজ সাহেবের বাড়ির উঠান লোকে লোকারণ্য হয়ে গেল। উঠানে জবেদ আলী হাত পা ছড়িয়ে পড়ে আছেন, তার মাথা থ্যাতলানো, ঘিলু বের হয়ে চারদিকে ছড়িয়ে গেছে। ভয়াবহ দৃশ্য। মানুষটা খুব ভোরবেলা 3তলার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে গেছে। আদিস সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তার লাভির গুড় পিঁপড়া খেয়ে ফেলল। ঘটনা সামলাবার জন্য পুলিশকে 60,000 টাকা ঘুষ দিতে হয়েছে। পুলিশ ইচ্ছে করলে কৃষ্ণপক্ষের রাতকে চৈত্র মাসের দিন করে ফেলতে পারে। সামান্য আত্মহত্যাকে মার্ডার বলতে তাদের আটকাবে না। সম্পূর্ণ বিনা কারণে তাকে জেলে পচতে হবে। পুলিশের সমস্যা সামাল দিলেও আজিজ সাহেব ঘরের সমস্যা সামাল দিতে পারলেন না। চিত্রার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেল। তার কথা স্পষ্ট হয়ে গেল। কাকে কি বলে না বলে কিছু বোঝা যায় না। তার খাওয়া ঠিক নেই, নাওয়ার ঠিক নেই। সারাদিন তার কোলে থাকে পাথর। সে নিজে গোসল করে না, পাথরটাকে রোজ গোসল দেয়। গুনগুন করে পাথরকে কী যেন বলে। আজিজ সাহেব হতভম্ব গলায় বললেন, এর কি হয়েছে? এরকম করে কেন? সুরমা বললেন, কিচ্ছু না, ঠিক হয়ে যাবে। এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, মাথাটা খানিকটা এলোমেলো হবেই। কারো মাথা এলোমেলো হলো না, তারটা হলো কেন? বাচ্চা মানুষ, ঠিক হয়ে যাবে। পাথর নিয়ে সব কী করছে? বললাম তো ঠিক হয়ে যাবে, কয়েকটা দিন যাক। ব্যাপারটা কি ঠিক মতো গুছিয়ে বলো তো। ব্যাপার কিছু না। জবেদ ভাই চিত্রাকে অত্যন্ত স্নেহ করতেন, সারাক্ষণ মা মা ডাকতেন। চিত্রা দেখতেও তার মেয়ের মতো। নিজের মেয়েকে দেখেন না, সেই জন্য তিনি চিত্রাকে স্নেহ করতেন বলে চিত্রাকে একটা পাথর গালে লাগিয়ে বসে থাকতে হবে? আমি তো কিচ্ছু বুঝছি না। ওই হারামজাদার সঙ্গে আমার মেয়ের কী হয়েছে? তুমি মাথা গরম করো না, সময়ে সব ঠিক হয়ে যাবে। ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা তো করানো দরকার। চিকিৎসা করাবো, কয়েকটা দিন যাক। চিত্রার অসুখ সারতে দীর্ঘদিন লাগলো। এক সকালে সে তার সুটকেসে পাথর ভরে রেখে সহজ গলায় মাকে বলল, মা নাস্তা দাও, খিদে লেগেছে। সুরমা মনের আনন্দে কেঁদে ফেললেন। তার 2 বছর পর চিত্রার বিয়ে হয়ে গেল এক ডাক্তার ছেলের সঙ্গে। শ্যামলা হলেও ছেলেটি সুপুরুষ, খুব হাসি খুশি, সারাক্ষণ মজা করছে। চিত্রার তার স্বামীকে খুব পছন্দ হলো। পছন্দ হবার মতোই ছেলে। চিত্রা মণিপুরি পাড়ায় তার স্বামীর পৈতৃক বাড়িতে বাস করতে লাগলো। তার জীবন শুভ খাদে বইতে শুরু করলো। 13 বছর পরের কথা। চিত্রা তার মেয়েকে নিয়ে কিছুদিন বাবার বাড়িতে থাকতে এসেছে। চিত্রার স্বামী গিয়েছে ভিয়েনায় ডাক্তারদের কি একটা সম্মেলনে। চিত্রারও যাবার কথা ছিল, টিকিট ভিসা সব হয়ে গিয়েছিল। সন্ধেবেলা ফ্লাইট, ভোরবেলা ছোট একটা দুর্ঘটনা ঘটল। চিত্রার মেয়ে রুনি সিঁড়ি থেকে পা পিছলে পড়ে সামনের একটা দাঁত ভেঙে ফেলল। এমন কোনো বড় দুর্ঘটনা না, কিন্তু রক্ত পড়েছে, ঠোঁট কাটার জন্য ফুলে গেছে। এতেই চিত্রা অস্থির হয়ে গেল। সে কিছুতেই মেয়েকে ফেলে যাবে না, সে থেকে যাবে। রুনি যতবারই বলে, মা যাও তো, ঘুরে আসো, তুমি না গেলে বাবা খুব কষ্ট পাবে, ততবারই চিত্রা বলে, তুই মাতুব্বাড়ি করবি না তো, তোর মাতুব্বাড়ি অসহ্য লাগে। বাবা এত আগ্রহ করে তোমাকে নিতে চাচ্ছে, তার কত রকম প্ল্যান। যথেষ্ট বকবক করেছিস, আর না, তোকে ফেলে রেখে আমি যাব না, এটা আমার ফাইনাল কথা। মার বাড়িতে এসে চিত্রার খুব ভালো লাগছে। তার কাছে মনে হচ্ছে পৃথিবীতে কিছু কিছু জিনিস বদলায় না, সেই কিছু কিছু জিনিসে একটি হচ্ছে মার বাড়ি। মা বদলে গেছেন, একটা চোখে কিছুই দেখেন না, হাত পা রোগা হয়েছে। পার্কিনসন্স ডিজিজ, সারাক্ষণই হাত কাঁপে, কিন্তু মনের দিক থেকে আগের মতোই আছেন। খানিকটা পরিবর্তন অবশ্য হয়েছে। আগে বোকার ভাব ধরে থাকতেন, এখন থাকেন না। স্বামীর মৃত্যুর পর বোকা ভাব ধরে থাকার প্রয়োজন সম্ভবত ফুরিয়েছে। ভাড়াটে, স্বামীর ব্যবসা, দোকান সব তিনি নিজে চালান এবং ভালোই চালান। আজিজ সাহেব তার বোকা স্ত্রীর কর্মক্ষমতা দেখে যেতে পারেননি, দেখে গেলে বিস্মিত হতেন। চিত্রায় বেশিরভাগ সময় তার মায়ের সঙ্গে গল্প করে কাটায়। তার সব গল্পই স্বামী এবং কন্যাকে কেন্দ্র করে। রুনির খুব বুদ্ধি হয়েছে মা, ওর বুদ্ধি দেখে মাঝে মাঝে ভয় লাগে।
বুদ্ধি তো ভালো জিনিস, বুদ্ধি দেখলে ভয় লাগবে কেন? অতিরিক্ত বুদ্ধির মানুষ অসুখী হয়, এই জন্য ভয়। যার মোটামুটি বুদ্ধি সে থাকে সুখে। এই যে আমাকে দেখো, আমি সুখে আছি। সুখে আছিস? খুব সুখে আছি। স্বামীর ভালোবাসা পুরোপুরি পেয়েছিস? হুম। ও আমাকে জিজ্ঞেস না করে কিচ্ছু করে না। একদিন কি হয়েছে মা, শোনো। ওর স্কুল জীবনে এক বন্ধুর ছেলের জন্মদিনে গিয়েছে। আমারও যাবার কথা, ভাইরাস জ্বরে ধরেছে বলে যায়নি, ও একা গিয়েছে। রাত 8টায় তার টেলিফোনে বলল, চিত্রা, আমার বন্ধু খুব ধরেছে বাসায় খেয়ে আসতে। খেয়ে আসবো? আমি বললাম, এ কীরকম কথা? বন্ধু খেতে বলেছে, খেয়ে আসবে, এর মধ্যে জিজ্ঞেস করার কি আছে? অবশ্যই খেয়ে আসবে। টেলিফোনটা যে করেছে তারও ইতিহাস আছে। বন্ধুর বাসায় টেলিফোন নেই, কার্ড ফোন থেকে করেছে। সুরমা হাসি মুখে বললেন, গৃহপালিত স্বামী। চিত্রা আনন্দিত গলায় বলল, আমার গৃহপালিত স্বামী ভালো। পোষ মানাতে পারলে সব স্বামী গৃহপালিত হয়। তুই পোষ মানানোর কায়দা জানিস, আমি জানতাম না। তুমিও জানতে, তুমি সেই কায়দা ব্যবহার করনি। বোকা টাইপের স্ত্রীরা স্বামীকে গৃহপালিত করে ফেলতে চায়, কিন্তু যাদের খুব বুদ্ধি তারা চায় না। ঠিক বলিনি মা? মনে হয় ঠিকই বলেছিস। ও 10 দিনের জন্য ভিয়েনা গিয়েছে, কিন্তু মা, আমি নিশ্চিত ও 4 দিনের মাথায় ফিরে আসবে। এই নিয়ে আমি 1,00,000 টাকা বাজি ধরতে পারি। বাজি ধরবে? পাগল হয়েছিস? বাজি ধরলে আমি হারব? মনে আনন্দে চিত্রা হাসতে লাগলো। সেই হাসি দেখে সুরমার মন ভরে গেল। তিনিও অনেক দিন পর মন খুলে হাসলেন। স্বামীর মৃত্যুর পর এমন আনন্দময় সময় তার জীবনে আসেনি। রাতে শোবার সময় রুনি রহস্যময় গলায় বলল, মা দেখো কি পেয়েছি। এই তাকাও একটু। কি পেয়েছিস? একটা পাথর। এই দেখো মা, পাথরটার গাটা কি স্মুথ। চিত্রা তাকালো। তার শরীর মনে হলো জমে গেছে। শরীরের ভেতরটা জমে গেলেও হাত পা কাঁপছে। রুনি বিস্মিত হয়ে বলল, তোমার কি হয়েছে মা? চিত্রা জড়ানো গলায় বলল, পাথর কোথায় পেয়েছিস? খাটের নিচে। তুমি এমন করছো কেন? চিত্রার মাথা যেন কেমন করছে। সে খাটে বসল। রুনি বলল, পানি খাবে মা? পানি এনে দেবো? হুম। রুনি পানির গ্লাস হাতে এসে দেখে তার মা পাথর কোলে নিয়ে বসে আছে। মার কপালে বিন্দু বিন্দু ঘাম, মুখ রক্তশূন্য, যেন অনেক দিন কঠিন রোগ ভোগ করে উঠেছে। মা পানি নাও। চিত্রা আগের মতোই জড়ানো গলায় বলল, পানিটা খাইয়ে দাও মা। কথাটা অস্পষ্ট শোনালো। আবার তার পুরনো অসুখটা কি ফিরে আসছে? পাথরটা কোলে নিয়ে বসে আছো কেন মা? ছোটবেলায় এই পাথর নিয়ে খেলতাম। এত বড় পাথর নিয়ে খেলতে? পাথরটাকে গোসল করাতাম, আদর করতাম, ঘুমোবার সময় সঙ্গে নিয়ে ঘুমোতাম, চুমু খেতাম। কেন? তখন আমার একটা অসুখ হয়েছিল। অসুখটা কি এখনো আছে? না। ঘুমাবে না মা? হ্যাঁ, ঘুমাবো। চিত্রা পাথর সঙ্গে নিয়ে ঘুমোতে গেল। রুনি দেখল, কিন্তু কিছুই বলল না। মাকে তার এখন খুবই অচেনা লাগছে। মনে হচ্ছে মা অপরিচিত একটা মেয়ে, যাকে সে চিনতে পারছে না। মাও তাকে চিনছে না। রুনি ভয়ে ভয়ে ডাকল, মা, মা। চিত্রা মেয়ের দিক থেকে মুখ সরিয়ে অন্য পাশে ফিরল। তার হাতে পাথরটা ধরা। রুনি আবার ডাকল, মা, মা, একটু এদিকে ফেরো। চিত্রা ফিরল না, বা জবাবও দিল না। রাত বাড়তে লাগলো। পুরো বাড়ি ঘুমিয়ে পড়লেও চিত্রা ঘুমোতে পারছে না। ঘুম না হবার জন্য তার কষ্ট হচ্ছে না। ঘর অন্ধকার, পাশেই তার মেয়ে ঘুমোচ্ছে। মাথার উপরে ফ্যান ঘুরছে। বারান্দায় বাতির খানিকটা আলো এসে পড়েছে বিছানায়। চিত্রা ঘুমোচ্ছে তার পরিচিত খাটে। এই ঘরের প্রতিটি জিনিস তার চেনা। তারপরেও সব কেমন অচেনা হয়ে গেছে। মাথা কেমন ঝিমঝিম করছে।
মনে হচ্ছে সে একগাদা ঘুমের ওষুধ খেয়েছে। চিত্রা চিত্রা বলল, হুম। তুমি কেমন আছো? ভালো। পাশে যে ঘুমোচ্ছে সে কি তোমার মেয়ে? হুম। কেউ একজন তাকে প্রশ্ন করছে। সেই কেউটা কে? পাথরটা কি প্রশ্ন করছে? হ্যাঁ, তাই তো। পাথর তো কথা বলছে। চিত্রা বিস্মিত হলো না। পাথরটা তার সঙ্গে কথা বলছে, এটা তার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে। সে জবাব দিচ্ছে, এটাও স্বাভাবিক। কেন সে জবাব দেবে না? চিত্রা, হুম। তোমার সুন্দর সংসার হয়েছে, এটা দেখেও আমার ভালো লাগছে। হুম। আমি জানতাম তোমার সুন্দর সংসার হবে। আপনি মরে গেলেন কেন? মৃত্যু খুব স্বাভাবিক ব্যাপার নয় কি? এভাবে মরলেন কেন? যেভাবেই মরি, মৃত্যু হচ্ছে মৃত্যু। জ্ঞানের কথা ভালো লাগছে না। পৃথিবীর সব কথাই জ্ঞানের কথা। আপনি মরে গেলেন কেন? কেউ একজন ভেবেছিল আমার মৃত্যুতে তোমার সমস্যার সমাধান হবে। হয়েছেও তাই। তোমার এখন আর কোনো সমস্যা নেই। আপনাকে কেউ ধাক্কা দিয়ে ফেলেছিল? হুম। আমার তাই মনে হয়েছে। আপনার ডেড বডি উঠানে পড়েছিল, আমি দেখতে যাইনি। ভালো করেছ। দৃশ্যটা অসুন্দর। অসুন্দর কিছু না দেখাই ভালো। কে আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছিল? যেই ফেলুক, তার উপর আমার কোনো রাগ নেই। আমারও নেই। তারপরও জানতে ইচ্ছে করে কে। আমি যখন অসুস্থ ছিলাম তখন সবসময় মনে হতো আমি আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছি। আচ্ছা বলুন তো, আমি কি ফেলেছি? না, তোমার মা ফেলেছিলেন। ও আচ্ছা। তোমার মার উপর আমার কোনো রাগ নেই চিত্রা। আমি তো আপনাকে আগেই বলেছি, আমারও রাগ নেই। তোমার মেয়েটি খুব সুন্দর হয়েছে। ওর নাম কি? ওর নাম রেনু। ভালো নাম রেহনুমা। সুন্দর নাম। ওর খুব বুদ্ধি। শুনে ভালো লাগছে চিত্রা। কতদিন পর কথা বলছেন, আমার অসম্ভব ভালো লাগছে। তোমার ভালো লাগছে শুনে আমারও ভালো লাগছে। আমি সারা রাত কথা বলবো। তোমাকে কিন্তু তারপর ছোট্ট একটা কাজ করতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি আমাদের ছাদ থেকে লাফিয়ে পড়তে বলেন, আমি লাফিয়ে পড়ব। আপনি বলে দেখুন। তোমাকে এসব কিছু করতে হবে না। কি করতে হবে বলুন? ভোরবেলা তুমি ছাদে উঠবে। পারবে না? পারবো। হাতে থাকবে পাথরটা। আচ্ছা। তারপর পাথরটা ছুঁড়ে ফেলবি ঠিক আমি যে জায়গায় পড়েছিলাম সেই জায়গায়। কেন? আমি পাথরের ভিতর বন্দী হয়ে আছি। পাথরটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেলেই আমি মুক্তি পাব। আমার এখন জ্ঞানের কথা শুনতে ইচ্ছে করছে। আপনি জ্ঞানের কথা বলুন। I often see flowers from a passing car that are gone before I can tell what they are. এর মানে কি? রবার্ট ফ্রস্টের একটা কবিতা খুব বিখ্যাত। তার প্রথম দুটি লাইন। জ্ঞানের কথা শুনতে ভালো লাগছে না, অন্য কিছু বলুন। ভালোবাসার কথা বলুন। আচ্ছা, ভালোবাসা কি? রাত শেষ হয়ে আসছে। আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। চিত্রা পাথর হাতে খুব সাবধানে খাট থেকে নামল। সুরমা ফজরের নামাজে বসেছিলেন। বিকট শব্দে তিনি নামাজ রেখে উঠে দাঁড়ালেন। ভারী কিছু যেন ছাদ থেকে পড়ল। কে পড়ল? তার বুক ধকধক করছে। সেই ধকধকানি তীব্র হবার আগেই চিত্রা ঢুকল। সুরমা স্বাভাবিক হলেন। সহজ গলায় বললেন, কিসের শব্দ? চিত্রা খুব সহজ গলায় বলল, আমার যে একটা পাথর ছিল, সেই পাথরটা টুকরো টুকরো করে ভাঙলাম।
ছাদ থেকে ছুঁড়ে ফেলেছি, একেবারে শতখণ্ড হয়েছে। সুরমা তাকিয়ে রইলেন। চিত্রা পাথর সঙ্গে নিয়ে ঘুমোতে গেল। রুনি দেখল, কিন্তু কিছুই বলল না। মাকে তার এখন খুবই অচেনা লাগছে। মনে হচ্ছে মা অপরিচিত একটা মেয়ে, যাকে সে চিনতে পারছে না। মাও তাকে চিনছে না। রুনি ভয়ে ভয়ে ডাকল, মা, মা। চিত্রা মেয়ের দিক থেকে মুখ সরিয়ে অন্য পাশে ফিরল। তার হাতে পাথরটা ধরা। রুনি আবার ডাকল, মা, মা, একটু এদিকে ফেরো। চিত্রা ফিরল না, বা জবাবও দিল না। রাত বাড়তে লাগলো। পুরো বাড়ি ঘুমিয়ে পড়লেও চিত্রা ঘুমোতে পারছে না। ঘুম না হওয়ার জন্য তার কষ্ট হচ্ছে না। ঘর অন্ধকার, পাশেই তার মেয়ে ঘুমোচ্ছে। মাথার উপরে ফ্যান ঘুরছে। বারান্দায় বাতির খানিকটা আলো এসে পড়েছে বিছানায়। চিত্রা ঘুমোচ্ছে তার পরিচিত খাটে। এই ঘরের প্রতিটি জিনিস তার চেনা। তারপরেও সব কেমন অচেনা হয়ে গেছে। মাথা কেমন ঝিমঝিম করছে। মনে হচ্ছে সে একগাদা ঘুমের ওষুধ খেয়েছে। চিত্রা, চিত্রা বলল, হুম। তুমি কেমন আছো? ভালো। পাশে যে ঘুমোচ্ছে সে কি তোমার মেয়ে? হুম। কেউ একজন তাকে প্রশ্ন করছে। সেই কেউটা কে? পাথরটা কি প্রশ্ন করছে? হ্যাঁ, তাই তো। পাথর তো কথা বলছে। চিত্রা বিস্মিত হলো না। পাথরটা তার সঙ্গে কথা বলছে, এটা তার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে। সে জবাব দিচ্ছে, এটাও স্বাভাবিক। কেন সে জবাব দেবে না? চিত্রা, হুম। তোমার সুন্দর সংসার হয়েছে, এটা দেখেও আমার ভালো লাগছে। হুম। আমি জানতাম তোমার সুন্দর সংসার হবে। আপনি মরে গেলেন কেন? মৃত্যু খুব স্বাভাবিক ব্যাপার নয় কি? এভাবে মরলেন কেন? যেভাবেই মরি, মৃত্যু হচ্ছে মৃত্যু। জ্ঞানের কথা ভালো লাগছে না। পৃথিবীর সব কথাই জ্ঞানের কথা। আপনি মরে গেলেন কেন? কেউ একজন ভেবেছিল আমার মৃত্যুতে তোমার সমস্যার সমাধান হবে। হয়েছেও তাই। তোমার এখন আর কোনো সমস্যা নেই। আপনাকে কেউ ধাক্কা দিয়ে ফেলেছিল? হুম। আমার তাই মনে হয়েছে। আপনার ডেড বডি উঠানে পড়েছিল, আমি দেখতে যাইনি। ভালো করেছ। দৃশ্যটা অসুন্দর। অসুন্দর কিছু না দেখাই ভালো। কে আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছিল? যেই ফেলুক, তার উপর আমার কোনো রাগ নেই। আমারও নেই। তারপরও জানতে ইচ্ছে করে কে। আমি যখন অসুস্থ ছিলাম, তখন সবসময় মনে হতো আমি আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছি। আচ্ছা বলুন তো, আমি কি ফেলেছি? না, তোমার মা ফেলেছিলেন। ও আচ্ছা। তোমার মার উপর আমার কোনো রাগ নেই চিত্রা। আমি তো আপনাকে আগেই বলেছি, আমারও রাগ নেই। তোমার মেয়েটি খুব সুন্দর হয়েছে। ওর নাম কি? ওর নাম রেনু। ভালো নাম রেহনুমা। সুন্দর নাম। ওর খুব বুদ্ধি। শুনে ভালো লাগছে চিত্রা। কতদিন পর কথা বলছেন, আমার অসম্ভব ভালো লাগছে। তোমার ভালো লাগছে শুনে আমারও ভালো লাগছে। আমি সারা রাত কথা বলবো। তোমাকে কিন্তু তারপর ছোট্ট একটা কাজ করতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি আমাদের ছাদ থেকে লাফিয়ে পড়তে বলেন, আমি লাফিয়ে পড়ব। আপনি বলে দেখুন। তোমাকে এসব কিছু করতে হবে না। কি করতে হবে বলুন? ভোরবেলা তুমি ছাদে উঠবে। পারবে না? পারবো। হাতে থাকবে পাথরটা। আচ্ছা। তারপর পাথরটা ছুঁড়ে ফেলবি ঠিক আমি যে জায়গায় পড়েছিলাম সেই জায়গায়। কেন? আমি পাথরের ভিতর বন্দী হয়ে আছি।
পাথরটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেলেই আমি মুক্তি পাব। আমার এখন জ্ঞানের কথা শুনতে ইচ্ছে করছে। আপনি জ্ঞানের কথা বলুন। I often see flowers from a passing car that are gone before I can tell what they are. এর মানে কি? রবার্ট ফ্রস্টের একটা কবিতা, খুব বিখ্যাত। তার প্রথম দুটি লাইন। জ্ঞানের কথা শুনতে ভালো লাগছে না, অন্য কিছু বলুন। ভালোবাসার কথা বলুন। আচ্ছা, ভালোবাসা কি? রাত শেষ হয়ে আসছে, আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। চিত্রা পাথর হাতে খুব সাবধানে খাট থেকে নামল। সুরমা ফজরের নামাজে বসেছিলেন। বিকট শব্দে তিনি নামাজ রেখে উঠে দাঁড়ালেন। ভারী কিছু যেন ছাদ থেকে পড়ল। কে পড়ল? তার বুক ধকধক করছে। সেই ধকধকানি তীব্র হবার আগেই চিত্রা ঢুকল। সুরমা স্বাভাবিক হলেন, সহজ গলায় বললেন, কিসের শব্দ? চিত্রা খুব সহজ গলায় বলল, আমার যে একটা পাথর ছিল, সেই পাথরটা টুকরো টুকরো করে ভাঙলাম, ছাদ থেকে ছুঁড়ে ফেলেছি, একেবারে শতখণ্ড হয়েছে। সুরমা তাকিয়ে রইলেন। চিত্রা বলল, চা খাবে মা? চা বানিয়ে নিয়ে আসি, তারপর এসো, দুজনে মিলে চুকচুক করে চা খাই। ও আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তুমি জবের চাচাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে, তাই না মা? সুরমা তাকিয়ে রইলেন, কোনো জবাব দিলেন না। চিত্রা হালকা গলায় বলল, ভালোই করেছো মা। তোমার চায়ে চিনি দেব? তুমি চায়ে চিনি খাও তো?